সেনাপতি বলবো তাই তারা সকলে মিলে মিলে রাজসভায় করেছে আগমন।
আরে ভাই ওই আমার খুড়া রে কি ওই আমার খুড়া রে তোর কি আইকে ভরে চোখ চোখ এই হলো ছোট্টের বাক্যপাঠ। এই বাক্যপাঠের কাজ হলো মহারাজ দশরথ রাজার পশ্চিমের সংবাদের ছোট্ট খবরের মধ্যে অলিত গলিতে পৌঁছে দেওয়া। তাই বাক্যপাঠের ছোট ধরেছেন কাল শুক্র হতে ছোট রাজা হবে রামচন্দ্র সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। আরে তখন বাক্যপাঠের ভূমিকা নিয়ে পরিবেশন করে দেখাবে এই হলে মা পার্বতী মহিলা চতুর্থীর অস্তাদের সুচিত্র সৈচিত্রী অস্তাদী কুমারী সুজাতা আমি গেলি সব কিছু কইলে তা বাবা ভুললে হবে না। এটা গায়ের কমিটির ব্যাপার বটে। আমি যদি ভুল ভালো কিছু বলে যাই তোমারই আমার পেটটাকে একদম তক্তা বানাই দিবে। তাও একটু খেয়াল করে দেখেছি তারপরে আমি দেখি বলে মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে রে বাবা মনে পড়েছে সারা মনে পড়েছে তো দিদি বলে সারা আমার মনে পড়ে নাই জীব কথা বলে নাই বাবা যেরকম হাত লাগছে মানুষ মিলে ভুল ভালো বলা যাবে না। মনে পড়েছে মনে পড়েছে বলি ছোট ছোট কাকি দেখে বসে বেশি সবাইকে বলছি রে বাবা বলি কাল শুক্র ভাবে ও ছোট রাজা হবে রামচন্দ্র তাই তোমরা সকলে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজার আসছে সবাই আশীর্বাদ করে আসবে। শুনতে পারে না এ বাবা ঘুমাতে হবে দিদি তোমাকে বলছি বাবা একদম ঘুমাই মাঝে যেতে বলি কাজ থেকে এত সকালে তো বলবে বলে তাইলে আমি যদি কেউ জিজ্ঞাসা করে বলি কাল শুক্র ভাবে মানে কাল সকালে ছোট রাজা হবে রামচন্দ্র তাই তোমরা সকলে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজার আসবে সবাই আশীর্বাদ করে আসবে। তাই শুধু তোমাদের দিকে বললে হবে না বাবা আমাকে ওই নবনী আমার টাকা যে ঠাকুরা মিলে আছে ওদের জানার দিতে হবে তারপরে তোমাদের সামনে বাঁধানাতে বাঁধানে যাইনি আরেকবার দেবো বলে তবে আমি পশ্চিম বাংলাতে শেষ করে ঝাড়খণ্ড দিকে চলে যাবো। তারা একটু টাকা যে থাকি তাকে বলে দিয়েছি বলে সবাইকে বলছি বিশেষ করে বাবা বয়স্ক মানুষ
কি ডাকে নাইলে আজকাল চেংড়া ছেড়া রাজা ঘরকে যাদের বড় বড় ফোন নিয়ে আসে কি তুলবে তারে ফেসবুকে স্ট্যাটাস দিবে বয়স্ক মানুষগুলো আগে শুনবে বলি কালী শুক্র ভাদ্র ছোট্টা রাজা হবে রামচন্দ্র তাই তোমরা সকলে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রাজকে সবাই আশীর্বাদ করে আসবে তো যাবে বাচ্চারা খাবার দাবার খাই যাবে রাজা ঘরের ব্যাপার বটে গোটা চৈত বৈশাখে জল পড়াবে বুঝতে পারলে তো খরার বাজার চলছে খাবার দাবার যদি না হয় তো ভক্ত পড়ে যাবে তাই কাল শুক্র ভাদ্র ছোট্টা রাজা হবে রামচন্দ্র আর এদিকে চিন্তিত মহারানী কই ওই ছোট্ট মন্ত্রটা আজ তারা সকলে মিলে নিজ অন্তরের দিকে করেছে এগো মিনার মাই কি ফোন করিস লোকাই এগো মিনার মাই কি ফোন করিস লোকাই তোকে কোন কিছু বলতে গেলে তোকে কোন কিছু বলতে গেলে কানালে ঘের ফোন ঢুকাই এগো মিনার মাই ফোন করিস লোকাই এগো মিনার মাই ফোন করিস লোকাই বলি মহারানী কই বলি কালো সন্ধ্যায় রাজা হবে আমি সেই সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি রানী আমি সেই সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি হে মনিতরা এই দরকার সম্পর্কে কাল আমাদের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে ও সন্ধ্যা
মহারানী কই কই তুমি কি ভেবে দেখেছো রাম যদি অযোধ্যা রাজা হয় তাহলে তোমার ছেলে ভরত হবে রামের গাছ আর তুমি হবে কৌশল্যার দাসী তার চেয়ে তোমার বড় হবে ভালো রানী তুমি মরে যাও তুমি মরে যাও আমি আমার ছেলে ভরতের লোক বেশি রামকে ভালোবাসি তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রে বৎসরা রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই হে ভগবান আজ আমি মহারানী কইকে বলি কি করে বুঝাই কি করে আমি মহারানীর ভিতরে বলি মহারানী কই কই এইদিকে শোনো বলি তুমি কি ভেবে দেখেছো রাম যদি অযোধ্যা নগরে রাজা হয় তাহলে তোমার ছেলে ভরতের বংশে কেউ কোনোদিন অযোধ্যা রাজা হতে পারবে না আর তুমি যদি আমার কথাই চলো রানী আমি কিন্তু তোমার ছেলে ভরতকে এই অযোধ্যা রাজা বানিয়ে দেবো কেমন করে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা কি করলে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা মহারাজকে তা মেনে নেবে আজকে আমাকে যা বলবি আমি তাই করবো কি করলে আমার ছেলে ভরত হবে এই অযোধ্যা রাজা বলি মহারানী কই কই তোমার মনে করে সেই পূর্বের কথা পূর্বে বেলার সংগ্রামের যুদ্ধের সময় যখন মহারাজের দশরথ বিক্ষত অবস্থায় এসেছিল তোমার কাছে তখন তুমি মহারাজকে সেবা সুস্থতা করে সুস্থ করেছিলে সেই দিন মহারাজ খুশি হয়ে তোমাকে দুটা বর দিতে পেয়েছিল আজ তুমি মহারাজের কাছে সেই দুটা বর কেড়ে নাও না আজ তুমি মহারাজের কাছে সেই দুটা বর কেড়ে নাও আমার মনে পড়ে সেই পূর্বের কথা কিন্তু এই বর্ষরা আজ আমি মহারাজের কাছে কি বর চাইবো কি বর চাইবে আমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজা মহারাজকে তা মেনে নেবে বলি মহারানী কই কই মানবে রানী মানবে তুমি মহারাজের কাছে দুটা বর চাইবে এক বলে তোমার ছেলে ভরতকে করবে অযোধ্যা রাজা আর এক বলে রামকে করবে আজ আমি তাই করবো আজ আমি মহারাজের কাছে দুটা বর চেয়ে নেবো এক বলে আমার ছেলে ভরত হবে অযোধ্যা রাজা আর এক বলে রাম হবে বলি মহারানী কই কই তুমি কি ভেবেছো তুমি মহারাজের কাছে দুটা বর চাইবে আর মহারাজ তোমাকে দিয়ে দিবে বিবেক নাই রানী বিবেক নাই খোঁজা করে তোমার গায়ে সব অলঙ্কার আর মাটিতে পড়ে মিছা কথা কাঁদতে থাকবো আর মহারাজকে তুমি প্রথমে প্রতিজ্ঞাবদ্ধ করাবে মহারাজের দশরথ একবারে যদি তোমাকে বচন দিয়ে ফেলে তাহলে কোনোদিন বচনের খেলাপ করবে না মহারাজকে তুমি প্রথমে প্রতিজ্ঞাবদ্ধ করাবে তারপরে ওই তুমি বল চাইবে একবারে তোমার ছেলে খরচ করবে অযোধ্যা রাজা আর একবারে রাজকে করবে 14 বছর বনবাসী মহারানী ওই দেখো মহারাজ মনে হয় অন্তরের দিকে আসছে আমি এখন আছি রানী বন্ধাম হয়ে জানি আমি এখন আসছি আজ তুমি সিংহাসন ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছে কেন তোমার কি হয়েছে আজ তোমার সারা শরীর অলঙ্কারে এইভাবে মেঝেতে পড়ে রয়েছে আর তোমার নয়ন দিয়ে অশ্রুধারা বলছে তোমায় কেউ করেছে অপমান নাকি তোমার করেছে কোনো অসুখ তোমায় যদি কেউ অপমান করে থাকে রানী তাহলে তুমি আমাকে খুলে বলো রানী এই মহারাজের দশরথ কথা দিচ্ছে রানী আমি তাকে মৃত্যু দণ্ড দেবো না না আমায় কেউ করেনি অপমান আমাকে করেনি কোনো অসুখ আমি নিজেই জানাই বলতে চাই না তুমি কই কই কে বাধা দিও না তুমি কই কই কে আমি তোমাকে মরতে দেবো না তুমি তো জানো না আমি আমার সমস্ত রানী চাইতে তোমায় সব চাইতে বেশি ভালোবাসি আর আমাদের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যা রাজা এই আনন্দের দিনে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন এই আনন্দের দিনে তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও না আজ তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো বলে রানী বলো তুমি আমার কাছ থেকে কি চাও দেবে আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে আমি তোমাকে তাই দেবো এই মহারাজের দশরথের যদি কেউ মুখের কোথায় বিশ্বাস না হয়ে যাবে তাহলে আমি আমার ছেলে রামের নামে শপথ করে বলছি তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো বলে বলো তুমি আমার কাছ থেকে কি চাও তুমি যখন রামের নামে শপথ করে কথা দিলে আমি জানি তুমি তোমার কথা খেলাপ করবে না তাই বলি ও রাজা তোমার মনে পড়ে সেই পূর্বের কথা পূর্বে দেবতা দানবের যুদ্ধ
আমার কাছ থেকে বর চাও বলে রানী বলো তুমি আমার কাছ থেকে কি বর চাও আজ তুমি আমার কাছ থেকে যা বর চাইবে আমি তোমাকে তাই দেবো আমি তো আগে বলেছি রানী আমি আমার ছেলে রামের নামে শপথ করে বলেছি রানী তুমি আমার কাছ থেকে যা বর চাইবে আমি তোমাকে তাই দেবো বলে রানী বলো তুমি আমার কাছ থেকে কি বর চাও দেখো তুমি কিন্তু বারবার রামের নামে শপথ করে আমাকে কথা দিচ্ছ আর আজ যদি তুমি তোমার কথা খেলাম করো তাহলে যে সূর্য বংশের নামে করো কিন্তু হবে তাই বলা যায় যাবে যদি আমার মাটি বল এক করে আমার ছেলে ঘরে ঘরে করুক ঠান্ডা রাজা তুমি কি কথা শোনালে রানী তুমি কি কথা শোনালে রানী ঘরে ঘরে ওজন দাদা যা আমার নামে হবে চন্দ্র বছর বড় কোথায় বসছো তুমি কষ্ট পেয়েছে পড়ো আমার চূর্ণ বিচূর্ণ করে দাও এই কথা শোনা যাবে আমি তো না দেখো এই কথা শোনা যাবে তুমি আমার কাছ থেকে বলছিও না রানী তুমি আমার কাছ থেকে অন্য বলছিও না রানী যদি প্রয়োজন এই দশরথের জীবন তুমি কেড়ে নাও রানী তুমি আমার কাছ থেকে অন্য তুমি না রামের নামে শপথ করে আমায় কথা দিয়েছ আর আজ যদি তুমি তোমার কথা খেলাপ করো তাহলে যে সূর্য বংশের নামে কলঙ্কিত হবে তাই দেবে যদি আমায় জীবন একবারে আমার ছেলে ঘর করবো দাদা যা আমি বলবো তোমার কথা খরচ করে অযোধ্যা রাজা বানিয়ে দেবো রানী কিন্তু তুমি আমার রামকে বলে দিও না রানী রাম বেটা যে দশরথ রাজা বাঁচবে না রানী রাম বেটা যে দশরথ রাজা বাঁচবে না কথা বলে না আমার কাছে শুনে আয় বাবা আমার কাছে শুনে আয় আজ তুমি সিংহাসন ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছ কেন তোমার কি হয়েছে পিতা আজ তুমি সিংহাসন ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছ কেন পিতা তুমি আমার সাথে কথা বলবে না পিতা তুমি আমাকে আশীর্বাদ করবে না পিতা তোমার কি পিতা আজ তুমি আমার সাথে কথা বলছো না কেন ও বাবা আমার জীবন চলে বাবা তুমি তো সকলই জানো আমার পিতার কি হয়েছে আজ আমার পিতা এইভাবে মাটিতে পড়ে রয়েছে কেন আজ আমার পিতা আমার সাথে কথা বলছে না কেন বলো আমার পিতার কি হয়েছে তুমি আমাকে খুলে বলো বলে না তোর জন্য পিতার এই দশা কি বললে আমার জন্য আমার পিতার এই দশা বলবো আমার পিতার কি হয়েছে তুমি আমাকে খুলে বলো কি বললে আমার পিতা আমার সাথে এবার কথা বলবে বলে না তোর পিতা যে আমার কাছে প্রতিজ্ঞা বদ্ধ তোর পিতার কাছে আমি তোকে বল চেয়েছি আর সেই তোরা বল পেতে পারছে না বলে তোর পিতা এইভাবে মাটিতে পড়ে রয়েছে কি এমন বল আমার পিতার কাছে তুমি চেয়েছো বাবা আমার পিতা তোমাকে দিতে পারছে না বলে এইভাবে মাটিতে পড়ে রয়েছে বলো আমার পিতার কাছ থেকে তুমি কি বলছো তুমি আমাকে একবার বলে বলো বাবা বলি না তোর পিতার কাছে আমি তোকে বল চেয়েছি একবারে আমার ছেলে বড় বড় করতে হবে ওর অবস্থা রাজা আর একবারে তুমি হবে বড়বাসী এই কথা এই জন্য আমার পিতা মাটিতে পড়ে রয়েছে না পিতা না উঠুন পিতা সিংহাসন গ্রহণ করুন বড় বড় করুন অযোধ্যা রাজা এই নাম হবে 14 বৎসর বনবাসী ও পিতা আজ যাবে পরম সৌভাগ্য পুত্র পিতা আজ যাবে আমার পিতা শোধ করার জন্য চলে যাবো 14 বৎসর বনবাসে আমার মনে হে ভাই বড় হবে অযোধ্যা রাজা উঠুন পিতা সিংহাসন গ্রহণ করুন বড় করুন অযোধ্যা রাজা এই নাম হবে 14 বৎসর বনবাসী ও মাতা আমার চোখে চলে যাবো তুমি চিন্তা করো না বাবা আমি বনবাসী চলে যাবো আমি এক্ষুনি ছুটে যাবো ভাই লক্ষ্য এবং আমার জানকী
সীতা আজ তারা চলে গেলেন 14 বছর বনবাসে। আর সেই সংবাদ মহারাজ দশরথ জানতে পেরে পুত্রের সাথে মহারাজ দশরথের হাইরাম করতে করতে মৃত্যু হলো। আর ওদিকে রাম লক্ষ্মণের সীতা আজ তারা সত্য পালন করার জন্য চলেছেন 14 বছর বনবাসে। এই রাজার বেটা রাজার বেটা কি হল কেন করে জীবনে আজ তারা সত্য পালনের জন্য চলেছেন 14 বছর বনবাসে। আরে রামের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে ইনি হলেন মালিকা মা পার্বতী মহিলা সমিতির অন্তর কুমারী সুচিত্রা সহিত এবং লক্ষ্মণের ভূমিকায় সুজাতা সহিত ও সীতার ভূমিকায় ঝর্ণা आज चित्रकूट पर्वत अवस्थान करेছে আর এদিকে মহারাজা দশরথ রাজা রাজের পুত্র ভরত শত্রুঘ্ন আজ তারা তার সংবাদ নিয়ে রাম লক্ষ্মণকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চিত্রকূট পর্বত করেছে বারে বারে
भाई राधा का भेदा तो मेरा क्या भेदा राधा का भेदा तो मेरा क्या भेदा তাই
তুলে দিন দাদা, তোমার পায়ের পাদুকা দুখানি আমার হাতে তুলে দিন দাদা। ওরে ভাই বলো এই কথা, এই যে ভাই আমার পায়ের পাদুকা আজ আমি তোমার হাতে তুলে দিলাম। দিন দাদা, দিন দাদা, এই তোমার পায়ের পাদুকা আমি মস্তকে ধারণ করলাম দাদা। তোমার পায়ের পাদুকা আমি মস্তকে ধারণ করে নিয়ে যাবো নন্দী গ্রামে, সিংহাসনে বসিয়ে রাজা বানাবো তোমার পায়ের পাদুকাকে। এই পরশমীকে বলুন বলুন তোমার তুমি যাবার সময় আমি একটা কথা বলে যেতে চাই দাদা। আমি এখনই 14 বছর অপেক্ষা করবো তোমার জন্য নন্দী গ্রামে। আর যেদিন 14 বছর পূর্ণ হবে সেদিন যদি আমি তোমাকে অযোধ্যা নগরে না দেখতে পাই দাদা, সেদিন কিন্তু এই ভরতকে কেউ বাঁচাতে পারবে না দাদা। সেদিন এই ভরত আত্মহত্যা করবে দাদা, সেদিন এই ভরত আত্মহত্যা করবে। ওরে ভাই বলো, ওরে ভাই বলো, তুই কথা বলিস না ভাই, আমি কথা দিলাম এক এক করে যেদিন আমার 14 বছর বনবাস জীবন পূর্ণ হবে সেই দিন এই রাম নিশ্চয় ফিরবে অযোধ্যা। তুই এখন আমার আমি অযোধ্যা নগরে ফিরে যা ভাই, তুই আমার আমি অযোধ্যা নগরে ফিরে যা ভাই। দাদা আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি দাদা। বিদায় দাদা, বিদায় দাদা, ভগবান
দান করবে ভগবান
আজকে রাম লক্ষ্মণ দু ভাই চলে গেলেন ভিক্ষা করতে। সেই সময় মহারাজ দশরথের আত্মা আজ ফাল্গু নদীর তীরে ছুটে এসেছে। ফাল্গু নদীর তীরে এসে মহারাজ দশরথ মা সীতাকে বলছেন, মা সীতা, আজ আমি তোমার কাছে এসেছি মা, আজ আমি তোমার কাছে এসেছি মা। তবে তুমি যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন পিতা, তবে তুমি যেন আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন। তোমার সীতা, হে মা সীতা, আজ আমার ছেলেরা আমাকে পিণ্ডদান করে দে মা, তাই যে আমি স্বর্গে যেতে পারি না মা, আমার স্বর্গের দ্বার যে বন্ধ হয়ে রয়েছে। তোমার ছেলেরা গেছে ভিক্ষা করতে, তারা ফিরে এলেই তোমার পিণ্ডদান করবে পিতা। ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা, ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। না মা সীতা, না, আমার যে বসে অপেক্ষা করার মতো সময় নেই মা। আমার যদি ঠিক সময় পিণ্ডদান করা না হয়, তাহলে যে আমি কোনোদিনই স্বর্গে যেতে পারবো না মা। আমার স্বর্গের দ্বার যে চিরতরে বন্ধ হয়ে যাবে। আমি এখন কি করবো পিতা? আমি যে কিছু উপায় খুঁজে পাচ্ছি না পিতা, আমি যে উপকার পারি পিতা, আমি যে কিছু উপায় খুঁজে পাচ্ছি না। তুমি কেন না মা, আজ তুমি আমাকে পিণ্ডদান করো মা, আর তোমার দেওয়া পিণ্ডকে আমি এক্ষুনি চলে যাবো স্বর্গবাসে মা। আজ তুমি আমাকে পিণ্ডদান করো মা। আজ আমি তোমাকে কিসের পিণ্ডদান করবো পিতা? আজ আমার কাছে কিচ্ছু নেই পিতা, তোমার পুত্র বধূ ভিখারি পিতা, আজ আমি তোমাকে কিসের পিণ্ডদান করবো? আজ তুমি আমাকে এই ফাল্গু নদীর তীরে সাক্ষী রেখে বালির পিণ্ডদান করো মা। আর সেই তোমার দেওয়া বালির পিণ্ডকে আমি এক্ষুনি চলে যাবো স্বর্গবাসে মা। তা না হলে যে আমার স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে যাবে মা। তাই আজ তুমি আমাকে সাক্ষী রেখে বালির পিণ্ডদান করো মা। আজ তুমি আমাকে বালির পিণ্ডদান করো। আজ আমি তাই করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ডদান করবো পিতা, আজ আমি তোমাকে বালির পিণ্ডদান করবো।
দাবি করে তুমি আমাকে বাড়ির বৃদ্ধ দান করলে মা। ওই তো মা, আমার স্বপ্নের দ্বারটা খুলে গেছে। এবারে আমাকে চলে যেতে হবে স্বর্গরাজ্যে মা। এবারে আমাকে চলে যেতে হবে স্বর্গরাজ্যে। তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না পিতা। তুমি আমাদের ছেড়ে চলে যেও না পিতা। আমার পিতা নাও, আমার হাতে যে আজ সময় নেই না। আমি যদি ঠিক সময় স্বর্গে যেতে না পারি তাহলে যে আমার স্বর্গের দ্বার চিরতরে বন্ধ হয়ে যাবে। এবার তুমি আমাকে তাড়াতাড়ি বিদায় দাও মা। বিদায় দাও পিতা, বিদায় দাও পিতা, এবার আমরা আমাদের পিতার পিণ্ডদান করবো সীতা। এবার আমরা পরীক্ষা করে ফিরে এসেছি সীতা। তোমরা দুজন চলে গেলে পরীক্ষা করতে। সেই সময় যে আমাদের পিতা আমার কাছে এসেছিল প্রভু, আমাদের পিতা আমার কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইলো। আমি তাকে বালির পিণ্ড দান করলাম। কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলছো সীতা? আমাদের পিতা তো এই ফাল্গুন নদীর তীরে আসতে পারে না। কেন তুমি আমাদের সাথে রসিকতা করছো না প্রভু? আমি মিথ্যা কথা বলছি না প্রভু, আমি সত্য করে বলছি প্রভু। তোমরা দু ভাই চলে গেলে ভিক্ষা করতে। সেই সময় আমাদের পিতা আমার কাছে এসেছিল। আমাদের পিতা আমার কাছে এসে আমাকে বালির পিণ্ড চাইল প্রভু, আর আমি তাকে বালির পিণ্ড দান করলাম। পিতা চলে গেল। তুমি যে আমাদের পিতাকে বালির পিণ্ড দান করেছ, আর আমাদের পিতা যে ফাল্গুন নদীর তীরে এসেছিল, তার কি তোমার কেউ সাক্ষী আছে সীতা? তার কি তোমার কেউ সাক্ষী আছে? আমি সাক্ষী রেখেছি প্রভু, আমার কাছে সাক্ষী আছে প্রভু, আমার কাছে সাক্ষী আছে স্বয়ং ফাল্গুন নদী। ওই ফাল্গুন নদী তুই সব কিছু দেখেছিস। প্রভু সত্যি কথা বললেন, তোমার মান রক্ষা কর, তোমাকে মিথ্যা বলে হাত থেকে আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে দেখিনি। এই ফাল্গুন নদী আজ এই সব কিছু দেখো আমার প্রভুকে মিথ্যা কথা বলে দেবে। এই সব কিছু দেখো আমার প্রভুর কাছে আমাদের মিথ্যা বলে যাবে। ওই ফাল্গুন নদী আমি তো তোকে সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। তারপরে তোমার প্রভুকে মিথ্যা কথা বলে দেবে। ওই ফাল্গুন নদী এখানে আমি তোকে অভিশাপ দেবো। তোর ফাল্গুন নদীটা উপরে পড়বে না, তোর উপর দিয়ে খুব পরিষ্কার পার হবে। তুই থাকবে চির অন্য ছেলে হয়ে। আর কি তোমার চোখ সাক্ষী আছে পিতা? আর কি তোমার চোখ সাক্ষী আছে? হ্যাঁ প্রভু, আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমার কাছে সাক্ষী আছে। ওই শিমলি বৃক্ষ, ওই শিমলি বৃক্ষ তুই সব কিছু দেখেছিস বাবা। আমি তো তখন সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি। সেই কথা তুই তোমার প্রভু বলেছে, সে তোমার মান রক্ষা কর, সে তোমাকে মিথ্যা বলে হাত থেকে আমি কিন্তু মহারাজ দশরথকে
সীতা আর কি তোমার কেউ সাক্ষী আছে সীতা আর কি তোমার কেউ সাক্ষী আছে আমার কাছে আরো সাক্ষী আছে আমি আরো সাক্ষী রেখেছি আমার কাছে সাক্ষী আছে মা তুলসী মা তুলসী তুই তো সব কিছু দেখে দিস না আমি তো তোকে সাক্ষী রেখে আমি সবটা তুলসী মাতা নিয়ে গিয়ে আমার শ্বশুরকে বাড়ির পিণ্ড দান করেছি সেখানে যে জায়গায় প্রভুকে বলে দেবা সে দেবার মা রক্ষা করবা সে দেবার প্রভুকে সত্যি কথা বলে না মা সীতা না আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন দিন ফিরে আসতে দেখিনি বাবা গো মা তুই একজন নারী ছেলে তুই এবার মা রক্ষা করলে না মা তুই এবার প্রভুকে মিথ্যা কথা বলে দিলি মা তুই এবার প্রভুর কাছে আমাকে মিথ্যা বলে সাজালি মা এবার বলছি এটাই আমি তো প্রভু অভিশাপ দেবো মা তোর জন্ম যেখানে সেখানে হবে তোকে কুকুর উঠে না করবে আমি ফাল্গুন দিন ফিরে কোনোদিনও তুলসী গাছ জন্মাবে না মা এই আমার অভিশাপ আর কি তোমার কেউ সাক্ষী আছে সীতা আর কি তোমার কেউ সাক্ষী আছে আমার কাছে আরো সাক্ষী আছে আমার কাছে সাক্ষী আছে এই বর্তদিন তুইও তো সব কিছু দেখেছিস বাবা তুই এদের প্রভুকে সত্যি কথা বলে দে না তুই এদের মা রক্ষা করবো তুই এদের মিথ্যা বাদীর হাত থেকে রক্ষা আমি গত আমি জীবন কোনদিন মিথ্যা কথা বলি না মা আর আজকেও মিথ্যা কথা বলবো না হে প্রভু রামচন্দ্র তোমরা তো ভাই চলে গেলে পরীক্ষা করতে সেই সময় মহারাজ দশরথের আত্মা এই ফাল্গুন দিন ফিরে এসেছিল মহারাজ দশরথ এই ফাল্গুন দিন ফিরে এসে মা সীতাকে বালির পিণ্ড চাইল আর মা সীতা তৎক্ষণাৎ তার বালির পিণ্ড দান করলেন তাকে মহারাজ দশরথ তক্ষণি চলে গেলেন স্বর্গবাসে প্রভু তাকে মহারাজ দশরথ তক্ষণি চলে গেলেন স্বর্গবাসে আমি গত বিষ্ণু আমি জীবন কোনদিন মিথ্যা কথা বলি না প্রভু আর আজকেও মিথ্যা কথা বলবো না মা সীতা যা কিছু বলেছে সম্পূর্ণ সত্যি কথা বলেছে এখানে যা কিছু ঘটনা ঘটছে প্রভু সম্পূর্ণ সত্যি ঘটনা ঘটেছে তার সাক্ষী আমি নিজে প্রভু তার সাক্ষী আমি নিজে প্রভুকে সত্যি কথা বলে রক্ষা করলে মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা করলে চলে কত বৃক্ষ আমি তোকে আশীর্বাদ করি বাবা সত্যকে দাদা বলে চারি জীবনে তুই চির অমর হয়ে থাকবি এই জগৎ মাঝারে তোর কাছে কথা কোনোদিনও উদ্ধরিতে চলে না তোর কাছে ছায়া থাকবে সবসময় শীতল তোর কাছে পৃথিবীর প্রাণী বসবে সে চির শান্তি স্থাপন করবে আরে ফাল্গুন দিন ফিরে তুই যুগ যুগ ধরে অক্ষয় বছরে বেঁচে থাকবি বাবা তুই যুগ যুগ ধরে অক্ষয় বছরে বেঁচে থাকবি এই সীতার আশীর্বাদ এই আমার আশীর্বাদ এবার তুমি সাক্ষী দেবে প্রভু এবার তুমি আমার বিশ্বাস করো প্রভু যে আমি আমাদের পিতাকে বলে চিত্তদান করে আজ আমি উপযুক্ত প্রমাণ পেলাম আজ আমি উপযুক্ত সাক্ষী পেলাম যে তুমি আমাদের পিতাকে বালির চিত্তদান করিল তাই একজন নারী হয়ে বালির চিত্তদান করিল একজন নারীর মা দেখেছ তাই আমি তোমাকে আশীর্বাদ করবো সেটা যুগ যুগ ধরে মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে তোমার এই পিণ্ডদানের কথা মনে রাখবে তোমার এই পিণ্ডদানের কথা মনে রাখবে এই আমার আশীর্বাদ এই আমার আশীর্বাদ এই আমার আশীর্বাদ ওরে ভাই লক্ষ্য এসো ভাই এসো সীতা এইবার আমরা চিত্রকূট পর্বত ত্যাগ করে চলে যাবো সেই পঞ্চবটি বনে সেই পঞ্চবটি বনে গিয়ে আমরা বাকিরা বনবাস জীবন পূর্ণ করবো তা না হয় ভারতরত্ন আবার ফিরে আসতে পারে চিত্রকূট পর্বতে তাই চিত্রকূট পর্বত ত্যাগ করে আমরা এখনই চলে যাবো সেই পঞ্চবটি বনে তাই বলতে চলে দর্শক মন্ডলী বাড়িতে মন্ডলী আমার ছোট ছোট মা ভাই বোনেরা এতক্ষণ আমরা বাড়ি পাথর মা পার্বতী মহিলা যুব সমিতির চিত্রা সহিতের পক্ষ থেকে আমাদের যে দ্বিতীয় নম্বর চরিত্র পালা পুত্র সঙ্গে রাজা দশরথের মৃত্যু হইতে সীতার বাড়ি চিত্রদান পালাখানি এখানে বলিলাম সমাপ্ত নমস্কার নমস্কার জয় শিব শম্ভু জহার দণ্ডব
রাধে